কতদিন ধরে এই অফিসে আছেন? অফিসে আসতে 1.5 বছর এই অফিসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত ঠিকাদাররাই ভোল পাল্টে লোপাট করছে শত শত কোটি টাকা। ঘুষ আর দুর্নীতির অভেদ্য জাল। আমরা যতই রেকমেন্ডেশন করি না কেন, ইনভেস্টিগেশন ইনকোয়ারি এগুলো চলতেই থাকবে। 1 মাস 3 দিন পর 30-এর নিচে নামলো করোনায় মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 29 জন। এ পর্যন্ত 1997 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.25%। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অনৈতিক হলে আপনি চ্যানেলে দিচ্ছেন, আপনি ছেড়ে দেন চ্যানেলে, আমাকে সরকার অ্যাকশন নেবে। আপনার এই কথাগুলো বলতে লজ্জা লাগে না? না, লজ্জা লাগে না। পটুয়াখালীতে করোনা আক্রান্ত চিকিৎসকের রোগী দেখার ভিডিও ভাইরাল। ক্লিনিক লকডাউনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। লকডাউনে থাকা ওয়ারিতে গাড়ি বহর দিয়ে ঢুকলেন সিটি কর্পোরেশন কর্মকর্তা। প্রবেশ মুখেই জটলা, নানা অজুহাতে বাইরে যাওয়ার চেষ্টা বাসিন্দাদের। ভুতুরে বিদ্যুৎ বিল কাণ্ডে ডিপিডিসির 4 প্রকৌশলী বরখাস্ত, আরও 36 জনের শাস্তির সুপারিশ। ডেস্কোর 11 কর্মচারী চিহ্নিত, অনিশ্চিত বাড়তি বিল ফেরতের বিষয়। যথেচ্ছ ব্যবহারে ঢাকায় নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। পরিত্যক্ত নগরী হওয়ার শঙ্কা। বৃষ্টির পানির বিকল্প ব্যবহারের কথা ভাবছে ওয়াসা। দেশের বিভিন্ন স্থানে উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। বসত বাড়ি, ফসলি জমি ডুবে থাকায় বাড়ছে দুর্ভোগ। খাবার ও পানির সংকট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত ঠিকাদারি ভোল পাল্টে লোপাট করছে শত কোটি টাকা। নাম ঠিকানা বদলে নিয়ে আগের মতোই মালামাল সরবরাহ করে যাচ্ছে দুর্নীতিতে অভিযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেলিয়া সুলতানার রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কালো তালিকাভুক্তির পরও রাজধানীর একটি বাসভবনে কাজ পরিচালনা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আহমেদ এন্টারপ্রাইজ ও অনিক এন্টারপ্রাইজ। এখনও সরঞ্জাম সরবরাহের কাজ যে পরিচালিত হচ্ছে তার প্রমাণ মেলে স্টোর রুমে আর প্রক্রিয়াধীন কিছু নথিপত্রে। কালো তালিকাভুক্ত এই দুটি প্রতিষ্ঠান ছাড়াও এই একই পরিবারের আরও 3টি ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মুন্সি ফররুক ও তার আত্মীয়রা। সবগুলোই পরিচালিত হতো ফররুক আহমেদের ভাই জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মুন্সি সাজ্জাদ হোসেনের ছত্রছায়ায়। অনুসন্ধানে জানা যায় 2017-18 ও 18-19 অর্থবছরে রাজধানীর একটি হাসপাতালে আহমেদ এন্টারপ্রাইজ ছাড়াও মেসার্স ASL, মেসার্স RCS এন্টারপ্রাইজের ঠিকাদারির মূল্য তালিকা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। তদন্ত প্রতিবেদন বলছে 2 অর্থবছরে ঠিকাদারি এই 3টি প্রতিষ্ঠান 17 কোটি টাকা আত্মসাৎ করে, যেখানে মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ 5,96,954,000 টাকা, মেসার্স RCS 16,11 লাখ টাকা, মেসার্স ASL 14,14 লাখ টাকার কাজ পায় 6 কোটি টাকা ঘুষের বিনিময়ে। স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টের সংস্কার দরকার। অ্যাট দি সেম টাইম জব দিয়ে তারা যদি না আনে, ওই দুদক ইনকোয়ারি করবে, তারা বাইর করবে, কিন্তু তারাই আবার যেহেতু ওখানে আছে, তারা এটাতে পরবর্তী কোনো স্টেপ নেবে না। অনুসন্ধানে জানা যায় প্রায় প্রতিটি হাসপাতালেই ঠিকাদারিতে ঘুরে ফিরে কাজ পাচ্ছেন নির্দিষ্ট কিছু ঠিকাদার প্রতিষ্ঠান, যার মধ্যে 16টির বিরুদ্ধেই কোনো না কোনো হাসপাতালের ঠিকাদারিতে অস্বাভাবিক মূল্য সরঞ্জাম সরবরাহে ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত। এই সিন্ডিকেটের সাথে যোগসাজশের অভিযোগে জড়িত অন্তত অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান রয়েছে দুদকের টেবিলে। টেন্ডারিং এও গড়মিল পাওয়া যায়, দুর্নীতি হয়। আমরা সেটা বলেছি যে টেন্ডারিং সিস্টেম বা PPR এগুলো রিভিউ করা প্রয়োজন। আমরা যতই রেকমেন্ডেশন করি না কেন, ইনভেস্টিগেশন ইনকোয়ারি এগুলো চলতেই থাকবে। এছাড়া 2018-19 অর্থবছরে সিভিল সার্জন কার্যালয় থেকে 12টি ঠিকাদার প্রতিষ্ঠানকে 291 কোটি টাকার যে কেনাকাটা ও যন্ত্রপাতি ক্রয় করা হয়, যার 200 কোটি টাকার কোনো হদিস পাওয়া যায় না। 16-17 অর্থবছরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে 3000 কোটি টাকার কেনাকাটার বেশিরভাগই দুর্নীতি হয়েছে। সব মিলে প্রতি অর্থবছরে দেখা যায় স্বাস্থ্য খাতের বরাদ্দের একটি বড় অংশই লোপাট হচ্ছে।
সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ৩৩ দিন পর দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা ৩০-এর নিচে নামলো। মোট মৃত এখন ২,০০০ ছুঁই। নতুন শনাক্ত ৩,২৮৮ জন সহ আক্রান্তের সংখ্যা ১,৫৯,০০০। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আবারও জোর দেওয়া হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যেখানে নেপালে প্রতি ১০ লাখে পরীক্ষা হচ্ছে ২৩,৩৬৬ জনের, সেখানে বাংলাদেশে এই সংখ্যা গড়ে ৪,৪০৯ জন। সে তুলনায় আক্রান্ত হচ্ছেন অনেক বেশি। গত এক সপ্তাহে নতুন রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বের ২১৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। শনিবারও এমন চিত্র উঠে এলো স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। পরীক্ষা হয়েছে ১৪,৭২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮,৩২,০৭৪টি। শনাক্ত হয়েছে ৩,২৮৮টি। এ পর্যন্ত শনাক্ত ১,৫৯,৬৭৯টি। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২২.৩৩% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.19%। তবে ১ মাস ৩ দিন পরে মৃত্যুর সংখ্যা ৩০-এর কমে আসে শনিবার। এখন পর্যন্ত মোট মৃত ১,৯৯৭ জনের মধ্যে প্রায় ৮০% পুরুষ। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন। এ পর্যন্ত ১,৯৯৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.25%। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাতে পুরুষের সংখ্যা ১,৫৮৭ জন এবং নারী ৪১০ জন। ব্রিফিংয়ে করোনাকালীন মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যাপ্ত ঘুমের পাশাপাশি নারী, শিশু ও বয়স্কদের প্রতি সংবেদনশীল আচরণের তাগিদ দেওয়া হয়। বয়স্ক মানুষটি হঠাৎ শিশুর মতো অবুঝ হয়ে উঠতে পারেন। শিশুরা খিটখিটে বা অস্থির হয়ে উঠতে পারেন। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিশেষ করে করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। করোনা সংক্রমণের ১১৯তম দিনে বাংলাদেশ। আমরা শেষ ২৪ ঘন্টার সার্বিক চিত্র বাংলাদেশের জানানোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর করোনা পরীক্ষার সার্বিক চিত্র আপনাদেরকে জানাবো। আমরা প্রথমেই যদি জানতে চাই যে ৪ জুলাই অর্থাৎ আজকে বাংলাদেশে করোনার সার্বিক চিত্র। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৭২৭টি। এখান থেকে ৩,২৮৮ জনের শরীরে করোনার শনাক্ত করা সম্ভব হয়েছে এবং এই পরীক্ষায় মৃত্যু মারা গেছে ২৯ জন। সুস্থ হয়েছেন আজকে এই সংখ্যাটা অনেক বেশি, ২,৬৭৩ জন। সব মিলে সুস্থ হয়েছেন ৭০,৭২১ জন। ৭ দিনে আসলে করোনা সংক্রমণের চিত্র যদি আপনাকে জানাই, ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ২৯ জুনে আমরা দেখেছি যে ২২.৫% এখানে সংক্রমিত হয়েছে। আমরা অনেক পরে এসে কিন্তু আমরা দেখলাম ৪ জুলাই কিন্তু মোটামুটি কাছাকাছি আছে। কিন্তু আমরা একটি জিনিস দেখছি যে পরীক্ষা কিন্তু আসলে কম হচ্ছে। পরীক্ষা কম হওয়ার কারণে কিন্তু শনাক্তের হারও কম। যেমন আমরা আপনাকে বলি যে গতকাল শনাক্ত হয়েছিল ৩,১১৪ জন, কিছুটা বেড়ে ৩,২৮৮ জন হয়েছে। বয়সভিত্তিক বিভাজনে আজ যে ২৯ জন মারা গেছে এর মধ্যে ২১ জনই পুরুষ, নারী ৮, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৫০ বছর বয়সী ৫ জন এবং প্রতিদিনই আমরা দেখছি যে ৫১ থেকে ৭০ বছর পর্যন্ত মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, যেটি আজকেও ২০ জন এবং ৭১ থেকে ৯০ বছরের মধ্যে আছে ৩ জন। দক্ষিণ এশিয়ার যে ৮টি দেশ রয়েছে সেখানে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে মালদ্বীপে। ৯৯,৯৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি এই ৮টি দেশের মধ্যে ৭ম অবস্থানে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলেছে যে এখনও যদিও সবকিছু সীমিত করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে, তারপরে অবশ্যই যে যেখানে যাবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাতেই হয়তো একটি সুস্থ বাংলাদেশকে সুস্থ রাখা সম্ভব হবে। তো এই ছিল এখানকার সবশেষ। পটুয়াখালীতে এক চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ার পরও চেম্বারে রোগী দেখছেন, এমন ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় ডায়াগনস্টিক সেন্টার লকডাউন করেছে প্রশাসন। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। মাহমুদ ভাই, আপনি তো কোভিড আক্রান্ত, আপনি রোগী দেখেন কেমন করে? এটা অনৈতিক না? আর 14 দিনের জন্য আমার তো খাবার দাবার নিয়েও ঘরে উঠতে হবে। হ্যাঁ, খাবার দাবার নিয়ে ঘরে উঠতে হবে না? অনৈতিক হলে আপনি চ্যানেলে দিচ্ছেন, আপনি ছেড়ে দেন চ্যানেলে, আমাকে সরকার অ্যাকশন নেবে, আমার তো কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। জানেন আপনারা, আপনার এই কথাগুলো বলতে লজ্জা লাগে না? না, লজ্জা লাগে না। রোগী থাকলে রোগীগুলো ভবিষ্যৎ কি এখন?
ভবিষ্যৎ কোনো সমস্যা হলে সেটা তার দায়িত্ব আমি নেব। মারা গেলেও আপনি কম্পেনসেশন দেবেন, এই তো? পটুয়াখালী শহরের নোভা ডায়াগনস্টিক সেন্টারের স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুর রহমানের আক্রান্ত হবার পরও এভাবেই স্বাস্থ্যবিধি অমান্য করার বিষয়টিতে উদ্বিগ্ন সচেতন মহল। আমরা সবাই আসলে আতঙ্কে আছি যে একজন করোনা রোগী সে কিভাবে রোগী দেখে, সে কি করিয়া করোনায় আক্রান্ত হইয়া তারপর সে এইভাবে রোগী দেখে। দ্রুততম এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার। বিষয়টি জানার পর নোভা ডায়াগনস্টিক সেন্টার লকডাউন করে প্রশাসন। আমি নিজেই ওনাকে টেলিফোন করে জানিয়েছি যে যেন আইসোলেশনে চলে যাবে। সন্ধ্যার পর আমরা যখন খবর পেয়েছি যে উনি রোগী দেখছেন, আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে ওই ক্লিনিক লকডাউন করে দিয়েছি এবং আমরা একটা তদন্ত কমিটি করছি। ডাক্তার মাহমুদুর রহমান পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ও গাইনি বিভাগের প্রধান। সময় সংবাদ, পটুয়াখালী। রাতের সময় আরও থাকছে। মহামারীতে ফি কমানোর কথা বলায় শাস্তির খড়গ, শিক্ষার্থীদের টিসির হুমকি একটি ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবকদের মানববন্ধন। পুরান ঢাকার ওয়ারি এলাকায় লকডাউনের মধ্যেই গাড়িবহর নিয়ে ঢুকে পড়লেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। বললেন সব কিছু চলছে ঠিকঠাক। এদিকে রেড জোনে থাকা বাসিন্দারা সারাদিনই নানা অজুহাতে বাইরে যাওয়ার চেষ্টা করেন। 21 দিনের লকডাউনে পুরান ঢাকার ওয়ারি এলাকা জীবাণুমুক্তকরণ ও জরুরি সেবাদান ছাড়া কোনো গাড়ি প্রবেশের অনুমতি না থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজেই ভাঙলেন সে নিয়ম। 8 থেকে 10টি গাড়ির বহর নিয়ে প্রবেশ করলেন ভেতরে। কারণ জানতে চাইলে বললেন ভুল হয়েছে। লকডাউন এলাকায় যে বিশাল গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি আপনার, এটা আমি এখন এই পুলিশ অফিসারকে বলে দিলাম গাড়ি সংখ্যা কমানোর জন্য, এখনই হুকুমটা দিলাম। এটা কোনো আপনার কোশ্চেন হলো না, কালকে থেকে আমরা আসলে গাড়ি বাইরে রেখে আমরা হেঁটে যাবো, কোনো সমস্যা হবে না। প্রথম দিন ছোটোখাটো কিছু হয়তো বাইরে দেখবেন জটলা থাকতে পারে, ওপেন আমাদের তো অভিজ্ঞতা নাই। এদিকে প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হয়নি। গৃহকর্মীরাও ভেতরে কাজে যাওয়ার অনুমতি পাননি। এদিকে ভেতরে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে না পারায় ক্ষতির আশঙ্কার কথা জানান অনেক ব্যবসায়ী। আমার 150 স্টাফ আছে, এদেরকে বেতনটা দেওয়া লাগবে না? তা আমি কিভাবে বের হবো? আমি বের হলে আবার কিভাবে ঢুকবো? গরিব সবার পক্ষে আপনাকে দেখতে হবে। শুধু লকডাউন করলে রেজাল্ট চলে আসতে তা না, কিন্তু পুরো বিবেচনা করে আমাকে একটু ফেস করতে হবে। আমাকে এই যে জায়গা জায়গা লকডাউন দেয়, আমরা ঢুকতে পারতেছি না, তখন আমরা অসহায়, আমরা কি না খেয়ে মারা যাবো? কিছু লোক যারা জানতে পারেনি তারা হয়তো এখানে আসছে, আমরা তাদেরকে বুঝাই তাদের অবস্থানে ফেরত দিচ্ছি। যদি কেউ আমাদের লকডাউনের এই প্রক্রিয়াকে কোনো কারণে অবহেলা করে, সেখানে আইনগত ব্যবস্থা হবে। 1 লাখেরও বেশি বাসিন্দার ওয়ারিতে এখন পর্যন্ত 173 জন করোনা পজিটিভ হয়েছেন। ক্রমবর্ধমান কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া লকডাউন কার্যক্রমকে সবাই সাধুবাদ জানালেও খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষের জীবনে তৈরি হয়েছে অনিশ্চয়তার পারদ। তাই ঘরবন্দি এসব মানুষের ন্যূনতম চাহিদা পূরণে সচেষ্ট থাকবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা তাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ওয়ারি, ঢাকা। এই মুহূর্তে ওয়ারি এলাকায় আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদাত। জাফর, আজকে সকাল থেকে শুরু হয়েছে রাজধানীর ওয়ারির 41 নং ওয়ার্ডের যে লকডাউন, সে লকডাউন শুরু হয়েছে এখন রাত। সকালবেলা যারা বেরিয়ে গেছেন অর্থাৎ এই লকডাউন এলাকা থেকে, এখন এই মুহূর্তে এসে তারা কিন্তু আবার একইভাবে প্রবেশ করে যাচ্ছেন। আপনাকে যদি বলি, এই মাত্র প্রবেশ করেছেন রাজধানীর 35 নং ওয়ার্ড কাউন্সিলর। তিনি নিজেকে পরিচয় দিয়েছেন এবং তার বাসা এখানে। তিনি সেই বাসায় প্রবেশ করার জন্য তিনি গাড়ি থামিয়ে তিনি পায়ে হেঁটে প্রবেশ করছেন। অর্থাৎ তিনি অন্য একটি এলাকার কাউন্সিলর এবং তার বাসা এখানে। তিনি এখানে এসে ঘুমাবেন বলে তার বাসা এখানে, তিনি এই বাসায় প্রবেশ করছেন এই 41 নং ওয়ার্ড লকডাউন এলাকায়। এর বাইরে আমরা দেখেছি সকাল থেকে যে সমস্ত মানুষ এই এলাকায় ছিল তারা সবাই কিন্তু যে যার মতো অজুহাত দিয়ে বেরিয়েছে। এখন কিন্তু প্রবেশের ক্ষেত্রে কিন্তু একইভাবে অজুহাত দিচ্ছে। এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে, যারা কাজ করছেন, তারা বলছেন যে অজুহাত সকালবেলা যেমন ছিল এখন সন্ধ্যার পরে এসে তেমনটাই ছিল। কিছুক্ষণ আগেও এখানে প্রচুর পরিমাণে জটলা ছিল। যদিও তারা প্রবেশ করতে দিচ্ছেন পরিচয়পত্র নিশ্চিত করে, যাদের পরিচয়পত্র দেখানো হচ্ছে এবং যাদের প্রয়োজনীয়তা উপর বিবেচনা করে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনি জানেন যে প্রজ্ঞাপন রয়েছে যে এখানে সকল প্রকার অর্থাৎ ছুটিতে থাকবে সরকারি বেসরকারি সকল কর্মকর্তা। শুধুমাত্র জরুরি সেবা যারা নিয়োজিত রয়েছে তারা ছুটির আওতামুক্ত থাকবে, অর্থাৎ নার্স এবং
যারা গণমাধ্যম কর্মী এমন কাজে যারা যুক্ত তারা কিন্তু আওতামুক্ত থাকবে। কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে যে অজুহাত সেটি কিন্তু এখন ক্রমান্বয়ে চলছে। এই লকডাউন চলবে আগামী 21 দিন পর্যন্ত এবং এই লকডাউনের সময়টাতে এলাকাবাসীর অর্থাৎ যাদের স্থানীয়দের সেবায় কিন্তু এই স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছে এবং তাদেরকে কিন্তু যে কোনো প্রয়োজনে এই হটলাইন নাম্বার দেওয়া আছে। হটলাইন নাম্বারের প্রয়োজন অনুসারে তাদের যে সমস্ত দ্বিতীয় প্রয়োজনগুলো রয়েছে সে সমস্ত বিষয়গুলোকে কিন্তু তারা সরবরাহ করে যাচ্ছে। এর বাইরে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 12 জনের নমুনা সংগ্রহ করেছে। এখানে যেই অর্থাৎ করোনা সংগ্রহ অর্থাৎ যে করোনা উপসর্গ আছে এমন মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর ওয়ার্ডের 41 নং ওয়ার্ড থেকে রেড জোন এলাকার প্রথম দিনের সবশেষ খবর। জাফর। করোনা মোকাবেলায় রাজধানীর ওয়ারির 41 নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। করোনা দুর্যোগের এই সময় ভর্তি ফি কমাতে বলায় শিক্ষার্থীদের স্কুল ছাড়া করার হুমকি দিয়েছে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুল। অভিভাবকদের বিবেকহীন আখ্যাও দেয় কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবকরা। প্লে গ্রুপ থেকে কেজি 1-এ ভর্তি হতে গুনতে হবে 30,000 টাকা। উপরের ক্লাসগুলোতে এ পরিমাণ আরও বেশি। সঙ্গে যোগ হবে মাসিক বেতন, যা ক্লাস ভেদে গড়ে 15,000-এরও বেশি। করোনা মহামারীতে যখনই সবার আয় কমেছে তখন অভিভাবকরা এই ফি কমানোর দাবি জানান। তাতেই নেমে আসে শাস্তির খড়গ। ওনারা সুস্পষ্টভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে, যদি আমরা আন্দোলনে থাকি তাহলে ওনারা আমাদের বাচ্চাদেরকে ভর্তি বাতিল করবে। তারা বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে বলছেন ইমিডিয়েটলি ভর্তি করান, আর না হলে টিচিনে চলে যান। বাচ্চারা আসলে ভয় পাচ্ছে যে আসলে কেউ টিসি দিয়ে চলে যেতে হবে কিনা। অভিভাবকদের অনলাইন গ্রুপে তাদের সুবিধাভোগী ও বিবেকহীন আখ্যা দিয়ে সন্তানদের স্কুল ছাড়া করার হুমকি দেয়া হয়। যে ভাষায় আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে সেটা কোনো সভ্য ভাষা নয়। একটা ভালো স্কুল কখনো এরকম আচরণ করে না। স্কুল কর্তৃপক্ষের এমন আচরণের প্রতিবাদে শনিবার মানববন্ধন করেন অভিভাবকরা, যেখানে টিউশন ফি 50% কমানোর দাবি জানান তারা। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি সবকিছু মিলাই আমরা হতাশ অবস্থা আছি। আমাদের ফ্যামিলি নিয়ে চালানো এখন আমাদের জন্য দুঃসহ। করোনাকালীন সময় যতদিন করোনা থাকবে ততদিন যেন বেতনটা 50% হয়। যদিও স্কুল কর্তৃপক্ষ বলছে সব অভিভাবক ফি কমানোর পক্ষে নয়। অধিক সংখ্যক গার্জিয়ান ও ধরনের দাবি দাওয়াতে নাই। মুষ্টিমেয় কিছু গার্জিয়ান আমাদের যে সম্মানের উপর আঘাত আনতেছে, তারা কি কোনো অরাজকতার সৃষ্টি করে কোনো বেনিফিট নিতে চাচ্ছে কিনা? আমাদের দরজা খোলা, ওনাদের তো এখানে দাঁড়ানোর কোনো দরকার নাই। কষ্টের কথা দুইজন বলবে, বসবে, এইরকম জিনিসের প্রয়োজন হলো। এই যে আপনি আজকে জানলেন হাটকো একটা স্কুল যেখানে এই অবস্থা চলছে। হয়রানির অভিযোগ অস্বীকার করে স্কুলের সুনাম নষ্টের পাল্টা অভিযোগ করলেন তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনায় ভুতুড়ে বিদ্যুৎ বিল কাণ্ডে জড়িতদের চিহ্নিত করেছে বিতরণ কোম্পানিগুলো। এই ঘটনায় 4 প্রকৌশলীকে বরখাস্তের পাশাপাশি অব্যাহতির সুপারিশ করা হয়েছে জড়িত নির্বাহী প্রকৌশলীদের। তবে বিল হিসেবে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। কোভিড-19 সাধারণ ছুটির সময়ে মার্চ ও এপ্রিল মাসের অনুমান নির্ভর বিল প্রস্তুতে জড়িতদের চিহ্নিত করতে 25 জন টাস্কফোর্স গঠন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এছাড়াও বিতরণ সংস্থাগুলোকে নিজস্ব তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বের করে আনতে 7 দিনের সময় বেঁধে দেয় সরকার। ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসির 4 প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং 36 নির্বাহী প্রকৌশলীকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এটা আমরা মন্ত্রণালয়ের রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। আমরা ওই যে কিছু সাসপেন্ড করেছি 4 জনকে, কিছু জনকে আমরা টার্মিনেট করেছি। ওই যে যারা আউটসোর্সে করে এক্সপ্লেনেশন কল করেছি, এরকম করেছি। বরখাস্তের সুপারিশ করা হয়েছে ঢাকা উত্তরের বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর 2 জন মিটার রিডারকে। 2টা মিটার রিডারকে আমরা বাদও দিয়ে দিয়েছি আপনার ফুল রিডিং নেওয়ার জন্য। প্রায় 8 জন মিটার রিডারকে শোকজ করা হয়েছে। একজন ডাটা এন্ট্রি অপারেটর, তাকেও একটা শোকজ করা হয়েছে। একটা প্রসেসের মধ্যে আমরা ফেলাইছি, এগেইনস্ট হয়তো অ্যাকশন নিব। রাজশাহী ও রংপুরের 16 জেলায় বিদ্যুৎ বিতরণ সংস্থা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো লিমিটেডের 2 জন মিটার রিডারকেও বরখাস্ত করতে বলা হয়েছে। মিটার রিডারকে 2 জনকে অ্যাকচুয়ালি ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে। এই হচ্ছে অবস্থা। একজন এক্সটেন্ড আমরা স্ট্যান্ড রিলিজ করেছি আর কি। তবে দেশের সবথেকে বড় বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড REBর 80টি সমিতির কারা কারা ভুতুরে বিলের জন্য দায়ী এ ব্যাপারে এখনও কোনো তথ্য দেয়নি REB।
দেশের 6টি বিতরণ সংস্থার প্রত্যেকের বিরুদ্ধে প্রকৃত বিলের চেয়ে কোথাও কোথাও 3 থেকে 10 গুণ বেশি বিল করার অভিযোগ উঠেছে। তবে গ্রাহকদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত বিল কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে এখনও পরিষ্কার ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। চট্টগ্রামে পথে ঘাটে নারীদের আপত্তিকর ভিডিও ধারণের পর ফেসবুকে প্রচার, এক প্রকৌশলী আটক। ল্যাপটপে মিলল 300 ভিডিও ক্লিপ। বিদেশে থেকেও রংপুর মেডিকেল নিয়ন্ত্রণ করছেন স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু। যে কোনো নিয়োগ হয় মিঠু ও তার সিন্ডিকেটের ইচ্ছায়। অভিযোগ উঠেছে রংপুর মেডিকেলের পরিচালকের স্টেন ও ব্যক্তিগত সহকারী পদধারী মিঠুর ভাতিজি নওশিন অলিখিতভাবে অ্যাকাউন্টস ও টেন্ডার দেখেন। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রংপুর মেডিকেলে দেখা গিয়েছিল সেই 2012 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের সঙ্গে। এমআরআই মেশিন উদ্বোধন করতে এসেছিলেন মন্ত্রী। এই হাসপাতালের এসি, এক্সরে মেশিন, আইসিইউ থেকে শুরু করে সিসিটিভি স্থাপন ও সাপ্লাইয়ের সব কাজ করেছেন আলোচিত এই ঠিকাদার। মেশিনপত্রগুলোর কোনোটাই এখন আর সচল নেই। শুধু টেন্ডার বাগিয়ে নিম্নমানের মালামাল সাপ্লাই নয়, রংপুর মেডিকেলে যে কোনো নিয়োগ হয় মিঠু ও তার সিন্ডিকেটের ইচ্ছায়। চাকরি 1-150 লোককে দিয়েছে, সেটা ওদের বংশধর। রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে কিছু লোক নিয়োগ করা আছে, তারা এখন নিয়ন্ত্রণ করতেছে। অনেকের অভিযোগ হাওয়া ভবন থেকে মিঠুর জন্ম হলেও তার প্রভাব বেড়েছে পরবর্তী সময়ে। আমরা গত কয়েক বছরেই লক্ষ্য করেছি এবং প্রতিটি মার্ডার তার দ্বারাই সংগঠিত হয়েছে। যদিও সে বিএনপির প্রোডাক্ট, কিন্তু আওয়ামী প্রিয়রা সে কিন্তু সিন্ডিকেট তৈরি করে সে দুর্নীতি সে চালিয়ে যাচ্ছে। মিঠু ও তার সিন্ডিকেট সরকারের শীর্ষ মহলে আলোচনায় এলে কয়েক মাস আগে দেশ ছাড়েন। তবে তার অনুপস্থিতিতে আপন বড় ভাই নুরুল হকের মেয়ে, এই হাসপাতালের কর্মচারী উম্মে সুলতানা নওশিন এখন এই সিন্ডিকেটের দেখভাল করছেন বলে অভিযোগ অনেকের। আপন বাস্তি গুডু ভাইয়ের বেটি হয় নওশিন। এই ডাইরেক্টর অফিসের এই যে ডাইরেক্টরের পিএ, এক 2 হচ্ছে অ্যাকাউন্টস ভারপ্রাপ্ত নিজ বেতনে অ্যাকাউন্টস অফিসার। নওশিন সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 3 পদে আছেন, এ কিভাবে থাকে? তবে হাসপাতালের পরিচালক নওশিনের প্রশংসা করলেও মিঠুকে না চেনার দাবি করছেন। মিঠু নামে সত্যিকার অর্থে আমি কাউকে চিনি না আর কি। অনেকে বলে তোর আত্ম হতে পারে আর কি, আমি তো নতুন, আমি আসলে কাউকে চিনি না। নওশিন পরিচালকের পিএর পাশাপাশি দেখভাল করেন হাসপাতালের অ্যাকাউন্টসও, আবার বিভিন্ন টেন্ডার কমিটির সদস্য। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ঢাকায় নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে ওয়াসার পরিত্যক্ত কূপের সংখ্যা বাড়ছে প্রতি বছরই। ঘাটতি পূরণে বিকল্প ব্যবস্থা না থাকায় ভয়াবহ পরিণতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ওয়াসা বলছে বৃষ্টির পানি মাটির নিচে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হবে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। প্রতিদিন ঢাকা ওয়াসা 887টি পাম্পের মাধ্যমে 255 কোটি লিটার পানি সরবরাহ করে। এর শতকরা 68% মাটির নিচের উৎস থেকে আসে। অনিয়ন্ত্রিত ব্যবহারে ও স্তর নিচে নেমে গিয়ে কূপ পরিত্যক্ত হয়ে প্রায় পানি শূন্য থাকে বিভিন্ন এলাকা। ঢাকার মূল শহরের চারপাশে সরকারি বেসরকারি পর্যায়ে এমন অনেক আবাসিক এলাকা গড়ে উঠছে। সেখানে জনগণের বসবাস শুরু হলে যথারীতি পানির উপর চাপ বাড়বে এবং সেই চাপ গিয়ে পড়বে ভূগর্ভস্থ পানির উপর। উত্তরার এই এলাকাগুলোতে আগে 8 থেকে 10 ফুট খুঁড়লেই পানি পাওয়া যেত, এখন বেশি খনন করে পানি তুলতে হয়। কুয়া করে রয়েছি, ওইখান থেকে 10 ফিট 20 ফিট 15 ফিট গেলে ভালো ভালো পানি পাওয়া যায়। আর সেসময় ভরাট হলে সেসময় আমরা তো পানিটা শুকায় যাব, আমাদের আরো কষ্ট হইব, এই টাউন থেকে বেশি কষ্ট হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন শহরের মধ্যে 2000 পুকুর থাকলেও 3 দশকে টিকে আছে মাত্র 100 খানেক। খাল ও নদ নদীগুলো ময়লা আবর্জনা বর্জ্যে দূষিত থাকে প্রায় সারা বছর। এ পানি ভূগর্ভে গেলে উপকারের বদলে ক্ষতিই বেশি হবে ব্যবহারকারীদের। আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন এবং শহর পরিকল্পনার ক্ষেত্রে যে অনিয়ম চলছে, তাতে করে আমরা ঢাকা শহরে ফাঁকা জায়গা বলতে কিছু রাখছি না। পানি যে নিচে চুয়ে যাবে সেই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। 1 দশক ধরে নানা পদক্ষেপের পর মাত্র 32% পানি বাইরে থেকে আনতে সক্ষম হয়েছে ঢাকা ওয়াসা। সংস্থাটির ভাবনা এবার বৃষ্টির পানির বিকল্প ব্যবহার নিয়ে। বেশ কিছু আমাদের পরিত্যক্ত কূপের মাধ্যমে ঢাকা শহরে যে বৃষ্টির পানি, সেই পানিটাকে ধরে আমরা দেওয়ার চেষ্টা করছি আন্ডারগ্রাউন্ডে। প্রতি বছর ঢাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। জলাধার তৈরি করে এ পানি ব্যবহার উপযোগী করলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। জামালপুর, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। দিনের পর দিন বসত বাড়ি ডুবে থাকায় দুশ্চিন্তায় গ্রামবাসী তলিয়ে গেছে
রাস্তাঘাট, ফসলি জমি, মাছের ক্ষেত। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। এভাবেই হুহু করে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে জনপদ। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতার পানি কমলেও তিস্তার পানি আবারও বাড়তে থাকায় নতুন করে বন্যার আতঙ্কে গাইবান্ধার সুন্দরগঞ্জবাসী। এরই মধ্যে সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়েছে সাঘাটার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। ব্যাগগুলো ফেলানো হয়েছিল এমার্জেন্সি ভিত্তিতে, এগুলো আবার ধসে যাওয়ার কারণে এখন এই অবস্থা। সরকারের কাছে দাবি, সরকার আমাদের নদী বন্দর কিছু কাজ করে দেয়। বগুড়ায় রাস্তাঘাট, বসতবাড়ি, ফসলি জমি সবই ডুবে আছে। নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন অনেকে। এই বাংলার সাথে কোনো মুখে নড়াচড়া নাই, কামাই কাজ নাই, খাওয়া খুব মুশকিল। আমরা গরিব মানুষ, বাড়ি ঘর কিনবার পারতেছি না, আমরা কোনখানে যাবার পারতেছি না। সিরাজগঞ্জ জেলার সদর, কাজীপুর, বেলকুচি সহ 5টি উপজেলার 35টি ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী। ক্রমেই তীব্র হচ্ছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। ঘরের মধ্যে থাকতে পারতেছি না, ঘরের মধ্যে পানি উঠে কোনো একটা জিনিস থেকে হচ্ছে না। খুব দুর্যোগে বন্যা খুব মাসের অসহায় করে দিচ্ছে। জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি জনদুর্ভোগ। পানিবন্দী এলাকায় শিশুদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র আর ধরলা নদী 3টি পয়েন্টে এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। প্লাবিত হয়েছে 9টি উপজেলার 56টি ইউনিয়নের 579টি গ্রাম। এছাড়া টাঙ্গাইল ও নীলফামারী সহ বিভিন্ন এলাকায় তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট আর ফসলি জমি। ত্রাণ সহায়তার আকুতি জানিয়েছেন বানভাসীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে করোনা সেন্টার। আজ থেকে হাসপাতালের কেবিন ব্লকের পুরো ভবন ও বেতার ভবনে করোনা ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। 370 শয্যার ইউনিটে আইসিইউ আছে 21টি। এবার করোনা চিকিৎসায় যুক্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। করোনা সেন্টারে থাকছে 370 শয্যা। এর মধ্যে 250টি কেবিন ব্লকে আর বেতার ভবনের শয্যার সংখ্যা 120টি। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থাপনা সহ কোভিড মোকাবিলায় স্বয়ংসম্পূর্ণ হয়েই বিএসএমএমইউ চিকিৎসা শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর হাইফ্লো ন্যাজাল ক্যানুলা থাকায় গুরুত্ব পাবেন গুরুতর রোগীরা। সেন্ট্রাল অক্সিজেন লাইন যেহেতু এখানে আছে, সুতরাং হাইফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে সব ধরনের রোগের চিকিৎসা আমাদের ক্যাবিন লেভেলেই অর্থাৎ ওয়ার্ড লেভেলেই এটা সম্পন্ন করা সম্ভব। তার চেয়েও যদি ক্রিটিক্যাল কোনো রোগী যদি থাকে তাদেরকে আমরা আইসিইউ অথবা এইচডিইউতে নিয়ে পরবর্তী চিকিৎসা আমরা দিব। এই করোনাকালে কোভিড, নন কোভিড সব ধরনের রোগীদের সেবা প্রদানের চ্যালেঞ্জ নিতে হাসপাতালটি প্রস্তুত বলেও জানান পরিচালক। এই প্রতিষ্ঠান সবসময় হচ্ছিল জনসাধারণের পাশে আছে। আমরা সবসময় তাদের জন্য চিন্তিত এবং তাদের সর্বক্ষণই যেন তাদের পাশে থাকতে পারি, এই বিষয়টা সবসময় আমাদের বিবেচনায় ছিল। তবে আমাদের কাজ শুরু করতে একটু সময় নিয়েছে। কারণটা হচ্ছে যে কিছু প্রান্তিক প্রস্তুতির ব্যাপার আছে। যেমন আমরা চেয়েছিলাম যে সর্বোত্তম যেন চিকিৎসা সেবা দিতে পারি। তিনি জানান এখানে রয়েছে 21টি আইসিইউ ও আছে 16টি এইচডিইউ শয্যা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও অর্থনীতির জন্য একমাত্র সুখবর প্রবাসীদের রেমিটেন্স প্রবাহের গতি। জুন মাসে আসা রেকর্ড পরিমাণ রেমিটেন্সে ভর করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $36 বিলিয়ন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভিসার মেয়াদ শেষ হওয়া ও চাকরি হারানোর সংখ্যায় থাকা শ্রমিকেরা জমানো অর্থ পাঠানো শুরু করায় বেড়েছে রেমিটেন্স। এ অবস্থায় বিদেশি আয় উৎপাদনশীল খাতে বিনিয়োগের পরামর্শ তাদের। হরিপদ সাহার রিপোর্ট। করোনা মহামারীতে বিপর্যস্ত অর্থনীতিতে রপ্তানি বড় ধরনের হোঁচট খেলেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৈদেশিক মুদ্রার আয়ে প্রবৃদ্ধি ধরে রেখে অর্থবছর শেষ করল। 2018-19-এর চেয়ে প্রায় 11% বেড়ে সদ্যবিদায়ী অর্থবছরে মোট রেমিটেন্স এসেছে $1,823 কোটি। আর জুনে দেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ $183.3 কোটি প্রবাসী আয় আসে। মে মাসে যা ছিল $150.3 কোটি। তবে রেমিটেন্স বাড়লেও প্রবাসে ভালো নেই শ্রমিকরা। 3.5 মাস পর্যন্ত আমাদের কোনো কাজ কাম ছিল না, অনেক কষ্টতেই আমরা দিন কাটাচ্ছি। টাকা জমানো ছিল, এগুলাই এখন ফাটাইতে হচ্ছে আর কি, এগুলো ফাটাইতেছি। বলতেছি ইদানিং যে কাজে রাখুন না, ডেট শেষ হয়ে গেলে বাইর করে দেবো, এখন তোরা টিকিট কেটে জায়গা, এই অবস্থায় বলতে আছে। যারা বিদেশে আছেন এবং জানেন যে ওখানে থাকতে পারবেন না, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, রিনিউ হবে না, সেই মানুষগুলো কিন্তু তাদের দীর্ঘদিনের যে সঞ্চয় রয়েছে সেই সঞ্চয়গুলো একটু একটু করে দেশে পাঠাতে থাকছেন। এর ফলে এটা রেমিটেন্স প্রবাহটা একটা আর্টিফিশিয়ালি বেশি।
দেশীয় কয়েকটি গবেষণা সংস্থা বলছে 14 লাখ প্রবাসী বাংলাদেশি কাজ হারিয়েছেন করোনার প্রভাবে। এর একটি অংশ দেশে ফিরেছেন, বাকিরাও সামনে ফেরার অপেক্ষায়। এখনই নীতি নির্ধারকদের উচিত যে এই ব্যাপারে একটা কর্মসূচি নেওয়া, এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা। বিশেষ করে বাইরে থেকে যে শ্রমিকরা ফিরছেন তারা যে ধরনের দক্ষতা নিয়ে ফিরছেন, সেই দক্ষতা আমরা আমাদের অর্থনীতিতে কাজে লাগাতে পারি কিনা। একটা ধারণা হতে পারে, আইডিয়া হতে পারে আমাদের যে স্পেশাল ইকোনমিক জোনগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে সেখানেও এই শ্রমিকদেরকে নিয়োজিত করা যায় কিনা। বিদেশ ফেরত শ্রমিকরা বাড়িঘর বা জমি কেনার মতো অনুৎপাদনশীল খাতের পরিবর্তে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি খামার গড়ে তুললে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। উৎপাদনশীল খাতে তাদের এই রেমিটেন্সের অর্থ কাজে লাগানো এবং তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। করোনা বিপর্যয়ে বাংলাদেশের রেমিটেন্স আয় 2020 সালে 2019-এর তুলনায় 22% কমে 1400 কোটিতে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বছরের প্রথম 6 মাসে এসেছে $879 কোটি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্যমাত্রা অর্জন না হলেও করোনা সংকটের মধ্যেই বিগত অর্থ বছরের তুলনায় 8.13% প্রবৃদ্ধি অর্জন করেছে চট্টগ্রাম বন্দর। কন্টেইনার ওঠানামা, কার্গো হ্যান্ডলিং এবং জাহাজ আসা সব ক্ষেত্রেই হয়েছে অগ্রগতি। স্টোর রেন্ট মওকুফ সহ নানামুখী প্রণোদনা প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশে মার্চ মাসের শুরুতে করোনা রোগী শনাক্ত হলো। বৈশ্বিক প্রেক্ষাপটে জানুয়ারি থেকে ভাটা পড়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। বিশেষ করে অন্যতম রপ্তানিকারক দেশ চীন থেকে পণ্য আসা বন্ধ হয়ে যায় বছরের শুরুতেই। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 26শে মার্চ থেকে যখন সারা দেশে অঘোষিত লকডাউন শুরু হয়ে যায়, তখন দেশের অর্থনীতির গতিকে সচল রাখতে পুরোদমে সচল ছিল এই চট্টগ্রাম বন্দর। এর সুফলও তারা পেয়েছে, প্রবৃদ্ধি অর্জন হয়েছে, তবে হয়তোবা লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। এর মাঝে হানা দিয়েছিল প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু তারপরও 2018-19 অর্থ বছরের তুলনায় 19-20 অর্থ বছরে প্রবৃদ্ধির হার 8.13%। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কার্গো হ্যান্ডেলিংয়ে। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীরা যে সর্বক্ষণ এই মহামারীর মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সেটাই আসলে এর গ্রোথের অন্যতম কারণ। তবে নানামুখী জটিলতায় গত অর্থ বছরের শেষ 6 মাসে চরমভাবে ভুগিয়েছে আমদানি রপ্তানির সাথে সম্পৃক্ত ব্যবসায়ীদের। ডেলিভারির ধীরগতির কারণে দেখা দেয় মারাত্মক জাহাজ এবং কন্টেইনার জট। কিন্তু তারপরও গত অর্থ বছর হচ্ছে 2019-20 অর্থ বছরে 65টি জাহাজ বেশি এসেছে। কিছু কিছু ক্ষেত্রে ইম্পোর্টার এবং এক্সপোর্টারকে ছাড় দিয়েছে, আমরা শিপিং লাইনগুলো কিন্তু ছাড় দিয়েছি। এটার উপর ভিত্তি করে ইম্পোর্টার এবং এক্সপোর্টার ওদের ভলিউম ওনারা বাড়াচ্ছে, কারণ সবাই ইকোনমি তো চালু রাখতে হবে। 2019-20 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ে 10 কোটি মেট্রিক টনের পাশাপাশি কন্টেইনার উঠানামা 30 ট্রাকের কোটা ছাড়িয়েছে। আমি প্রবৃদ্ধি অর্জন করলাম, সাথে সাথে আমি অনেক লস করলাম। আমাদের যারা আমদানিকারক তারা লস করলো, তাদের সময় ক্ষেপণ হলো। যারা শিপ নিয়ে আসছে, শিপিং এজেন্টগুলো অথবা শিপের মালিকরা এটা নিয়ে বিরক্ত হলো। এই সমস্ত জিনিসগুলিকে ভবিষ্যতে মাথায় রেখে আরও সুন্দরভাবে যেন প্রবৃদ্ধিতে আমরা অর্জন করতে পারি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে, আর বন্দর থেকে বছরে 60,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়। কমল দে, সময় সংবাদ। সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 মাস পর 30-এর নিচে নামলো করোনায় মৃতের সংখ্যা। লকডাউনে থাকা ওয়ারিতে গাড়ি বহর নিয়ে সিটি কর্পোরেশন কর্মকর্তা, বাসিন্দাদের বাইরে যেতে নানা অজুহাত। ঘুষ আর দুর্নীতির জালে বাঁধা স্বাস্থ্য খাত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত ঠিকাদাররাই ভোল পাল্টে লোপাট করছে শত শত কোটি টাকা। অনৈতিক হলে আপনি চ্যানেলে দিচ্ছেন, আপনি ছেড়ে দেন চ্যানেলে, আমাকে সরকার অ্যাকশন নেবে। আপনার এই কথাগুলো বলতে লজ্জা লাগে না? না, লজ্জা লাগে না। পটুয়াখালীতে করোনা আক্রান্ত চিকিৎসকের রোগী দেখার ভিডিও ভাইরাল। ক্লিনিক লকডাউনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। ভুতুরে বিদ্যুৎ বিল কাণ্ডে ডিপিডিসির 4 প্রকৌশলী বরখাস্ত, আরও 36 জনের শাস্তির সুপারিশ। ডেস্কোর 11 কর্মচারী চিহ্নিত। অনিশ্চিত বাড়তি বিল ফেরতের বিষয়। দেশের বিভিন্ন স্থানে উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। বসত বাড়ি, ফসলি জমি ডুবে থাকায় বাড়ছে দুর্ভোগ, খাবার ও পানির সংকট।
এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।